আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দিব, তুই তোর কাকার সাথে কথা বলে রাখিস। ওকে চল, এখন মন খারাপ করে বসে থেকে লাভ নেই, একটু ঘুরে আসি। ও ঠিক বলেছে। আচ্ছা ঠিক আছে চল। সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় ফিরলাম। দেখি আব্বু আম্মু সবাই রেগে আগুন হয়ে আছে। কিরে, সারাদিন কোথায় ছিলি? এই তো সানিয়া আর আইমানের সাথে। মোবাইল ধরিসনি কেন? ফোনটা সাইলেন্ট ছিল। তোর মধ্যে কি কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছো যে আমার লাইফটাই শেষ করে দিল। কি বললি? কিছু না। খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আর কোনো কথা না বলে সোজা রুমে গেলাম। গিয়ে দেখি মিথিলা কার সাথে যেন মোবাইলে কথা বলছে। আমাকে দেখে মোবাইলটা রেখে দিল। ওর এসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল। আমাকে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করেছিস? উকিলের সাথে কথা হয়েছে, অন্তত 6 মাস একসাথে থাকতে হবে। তোর তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। না হলে এখানে আসেন কেন? চলে যান এখান থেকে। এত যখন তারা বিয়ে কেন করেছেন? তোকে বিয়ে করতে তো আমার বয়েই গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোর সাথে আমার যায়? ভদ্রভাবে কথা বলুন, এটা আমার বাসা, আপনার নয়। তোর বাসা দেখে আমাকে ধমকাচ্ছিস? লজ্জা হওয়া উচিত তোর। ধুর, ভাল লাগে না। কেন যে ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে আসলাম। তখনও দেখলাম মিথিলা কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে আরো হেসে হেসে কথা বলছে। কিছু না বলে বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিথিলা বিছানায় নেই। মনে হয় ওয়াশরুমে গেছে। মোবাইলটা টেবিলের উপর রাখা। আমি তাড়াতাড়ি উঠে মোবাইলটা নিলাম। বাহ, লক করা নেই। সাথে সাথেই মেসেজগুলো দেখতে লাগলাম। মেসেজ দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে আছে। আমি নম্বরটা নিয়ে নিলাম। দরজার আওয়াজ শুনলাম। মনে হচ্ছে মিথিলা আসছে। আমি মোবাইলটা রেখে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। এভাবেই আমার আর মিথিলার দিনগুলো চলতে লাগলো। আমি কলেজে যাওয়া শুরু করলাম। পরের দিন থেকে মিথিলাও যায়। আম্মু বলেছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু মিথিলা আমাকে পার্সোনালি নিষেধ করে দিয়েছে। সে আমার সাথে যাবে না। সেদিন ক্লাস শেষ করে আমি বাইরে এসে দেখি মিথিলা তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। দেখেই রাগ হতে শুরু করলো। আমি কাছে গেলাম। চলেন। তাই বাসায়। আমি তোর সাথে যাব না, তুই যা। তুই বলার কারণে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। ওই কুত্তা, তোর না বলছি আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না? যা, তুই তোর মাকে নিয়ে থাক। মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। বললে কি করবি? আপনি বাসায় চলুন। এ কথা বলে আমি ওর হাতটা ধরে টানতে চাইছি, এমন সময় ঠাস আমার গালে চর বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? বেহায়া কোথাকার। এ কথা বলে মিথিলা উঠে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে একটা পার্কের পাশে এসে বসে রইলাম। এমন সময় মিথিলার মোবাইল থেকে নেয়া নাম্বারটার কথা মনে হলো। চিন্তা করলাম কল দেব, কিন্তু না, দিলাম না। নম্বরটা সেভ করে নিলাম। ইমোতে কানেক্ট হওয়ার পর প্রোফাইলের ছবিটা দেখলাম। একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলের সাথেই মিথিলার রিলেশন চলছে। ছেলেটাকে দেখে কেমন যেন মনে হলো প্লে বয় টাইপের। আমি ছবিটা নিয়ে আমাদের বন্ধুদের গ্রুপে দিলাম আর বললাম এই ছেলেকে দেখার সাথে সাথেই আমাকে কল দিতে। তারপর ওখানে আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথেই আম্মু এসে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। মারলে কেন? বেশ করেছি, তোকে আরো মারা উচিত। কেন, কি করেছে আমি? লজ্জা করে না তোর বাসায় বউ রেখে অন্য মেয়ে নিয়ে পার্কে ঘুরতে? মানে কে বলেছে এসব? মিথিলা তোকে আর একটা মেয়েকে একসাথে দেখেনি? তোকে নিষেধ করার কারণে তুই মিথিলাকে সবার সামনে মেরেছিস। শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু, আমার কথা শুনো। চুপ কর, আমাকে আম্মু বলবি না। আমি কোনোদিন চিন্তাও করিনি তুই এত খারাপ হয়ে যাবি। আম্মু, সব কথা মিথ্যে। আমি জানি, তুই যা আমার চোখের সামনে থেকে। তোকে যেন আর না দেখি। ধুর, কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম কে জানে। অপরাধ না করে অপরাধী হয়ে গেলাম।
নিজের মাও বিশ্বাস করছে না। ব্যাগটা নিয়ে বাইরে চলে গেলাম। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম রাত অনেক বেশি হয়ে গেছে। বাসায় না গিয়ে সানির বাসায় চলে গেলাম। কিরে, রাতের বেলা তুই এখানে? কেন, সমস্যা হচ্ছে নাকি? হলে বল, চলে যাচ্ছি। আরে পাগল নাকি? কিসের সমস্যা? তোকে তো জোর করেও নিয়ে আসা যায় না, কিন্তু নিজে থেকে আসলি, তাও রাতের বেলায়, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দে, ভিতরে আয়। ভিতরে যাওয়ার পর ওর আব্বু আম্মুকে সালাম দিয়ে ওর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম, দেখি আব্বু বারবার কল দিচ্ছে। আমি কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে দিলাম। সানির আম্মু এসে খাওয়ার জন্য ডাকতে লাগলো। দুজনে গিয়ে খেয়ে আসলাম। সানি বলল, এবার বল কাহিনী কি? আমি পুরো ঘটনাটা সানির সাথে শেয়ার করলাম। সানি বলল, তাহলে এই ব্যাপার? আচ্ছা, তোর কাকার সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছিস? কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার চলে আসবে। তুই একটু বলিস যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। তারপর সানির সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সানিদের বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলাম। ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাইরে এসে আমি, সানি আর আইমান গাছতলায় বসে আছি। দেখলাম মিথিলা একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগলো। দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। আরে সে তো এখন আমার বউ। ডিভোর্স হওয়ার পর সে যা ইচ্ছে তাই করুক, কিন্তু এখন কেন? রাগে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। তারপর আমি উঠে মিথিলের কাছে যেতে লাগলাম। কিরে, কই যাস? তোরা দাঁড়া, আমি আসছি। তারপর তিনজনে মিলে মিথিলের সামনে গেলাম। আপনি এই ছেলেটা হাত ধরেছেন কেন? সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই, ভুলে যাবেন না আমি আপনার স্বামী। তোকে আমি স্বামী হিসেবে মানি না। তোকে না বলেছি আমার উপর অধিকার খাটাতে আসবি না? আপনি না মানলে কিচ্ছু করার নেই। আপনি এখন আমার স্ত্রী। আমাদের এখনো ডিভোর্স হয়নি, সো আপনাকে আমার কথা মতো চলতে হবে। যদি না চলি কি করবি? দেখবেন কি করব। কি করবি তুই দেখা। আমি আস্তে আস্তে মিথিলের কাছে যেতে লাগলাম, আর সে পিছাতে লাগলো। আমি মিথিলের সামনে গিয়ে মিথিলের পাশে থাকা ছেলেটাকে একটা ঘুষি মারাই। আমার কর্মকাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ছেলেটার কলার চেপে ধরলাম। এই হালার পুত, নাম কি তোর? লজ্জা করে না অন্যের বউয়ের সাথে প্রেম করতে? তুই জানিস আমি কে? তুই আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমার দেখার টাইম নেই। তোকে যদি মিথিলার সাথে দেখি তোর খবর আছে। দেখ তোর কি হাল করি। সাথে সাথে মোবাইলটা বের করে কাকে যেন কল দিতে চাইছিল। আমি মোবাইলটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললাম। তারপর ছেলেটাকে আরো একটা ঘুষি দিলাম। ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। সানি আর আয়মান এসে আমাকে টেনে নিয়ে গেল। মিথিলা আমার রেগে যাওয়া দেখে ভয়ে কাঁপতে লাগলো। সানি আর আয়মানের সাথে নিচে চলে আসলাম। কলেজের পেছনে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। কলেজ ছুটি হয়ে গেছে। সানি, আমি আর আয়মান বসে রইলাম। অনেকক্ষণ পর আমরা উঠে হাঁটা দিলাম। পরে সানি আর আয়মানের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওরাও ওদের বাসায় চলে গেল। দুপুরবেলায় রাস্তায় মানুষজন খুব একটা বেশি নাই, একেবারে নেই বলে চলে। খেয়াল করে দেখলাম দুটো ছেলে সিগারেট টানতে টানতে আমার পিছনে আসতে লাগলো। আর একটু যাওয়ার পর আরো চারজন একটা গলি থেকে বের হয়ে আসলো। দেখতে মাস্টার টাইপের আমার পিছু পিছু আসতে লাগলো। হঠাৎ করে একটা ছেলে পিছন থেকে আমার ঘাড়ের উপর হাত দিয়ে চাপ দেয়। আমি পিছনে তাকাই। কি সমস্যা? ঘাড়ে কেন হাত দিলেন? আগুন আছে, সিগারেট ধরাবো। না, আমি ওসব খাই না। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি? আমার কোনো কথার উত্তর না দিয়ে একটা ছেলে এসে আমার মুখ চেপে বাকিগুলো এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একা ওদের সাথে পেরে উঠতে পারছি না। ওরা অনেক বাজে ভাবে আমাকে মারে। দুইজন আমার হাত ধরে রাখে, বাকিগুলো মুখে আর বুকে ঘুষি দিতে লাগে। মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে গেলাম। দেখলাম মিথিলা আর ওই ছেলেটা বাইক নিয়ে আসলো। ছেলেটা সবাইকে বলল, মরে গেলে নদীতে গিয়ে ফেলে দিস। মিথিলা ওর কথা শুনে হাসছে। তারপর দুজনে বাইক নিয়ে চলে গেল। একটা ছেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান আসলো নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। দেখলাম আয়মান আর সানি পাশে বসে আছে। এখন কেমন লাগছে? মোটামুটি। আম্মু কই? এতক্ষণ ছিল, আমরা তাকে বাসায় পাঠিয়ে দিছি। এই 2 দিন এখানে থেকে তিনিও অসুস্থ হয়ে গেছে। তার মানে 2 দিন পর জ্ঞান আসলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথা করছে। অনেক কষ্টে উঠে বসলাম। তারপর ওদের বললাম, মিথিলা আসছিল?
একবার আসছিল, ওর বাবা নাকি অসুস্থ, সেখানে চলে গেছে। ও আচ্ছা। তোর এই অবস্থা কি করে হলো? এই তুই পাগল হয়েছিস? ও ঠিক মতো কথাই বলতে পারছে না, আর তুই ঘটনা জিজ্ঞেস করতেছিস? আচ্ছা বাসায় চল, ওখানে বলবো। এখন বাসায় যাওয়া যাবে না, তোর আরো 2 দিন থাকতে হবে। এখানে থাকতে ভালো লাগছে না, আম্মুকে একটা কল দে, আজকেই চলে যাবো। এরপর আম্মু আসলো, এসে আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। ডক্টরের কাছ থেকে অনুমতি নিয়ে বাসায় চলে গেলাম। সেদিন রাতে সানিয়া রায়মন আমার সাথে ছিল, তাদের সব ঘটনা খুলে বলি। সানিকে বললাম তাদের ডিভোর্স পেপারটা যেন রেডি করে। সেদিন 3 জন একসাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দেখি মিথিলা ওর বাবার বাড়ি থেকে চলে আসছে। আমাকে দেখে বললো, কিরে বেঁচে আছিস? আমি তো ভাবছি মারা গেছিস। রাগে আমার রক্ত গরম হয়ে গেল। সানি আর রায়মন সবকিছু শুনে ফেলেছে। ওদেরকে দেখে মিথিলা চোরের মতো করে রুম থেকে বের হয়ে গেল। সেদিন থেকে ওর সাথে কথা বলি না, এমনকি নিজের রুমেও যাই না। অসুস্থতার জন্য কলেজে যেতে পারছি না। মিথিলা ঠিকই যাচ্ছে, কলেজে গিয়ে যে কি করে সেটা আমি খুব ভালো করেই জানি। এভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। মিথিলার ব্যবহার আরো খারাপ হতে লাগলো। একদিন সকালবেলা ঘুরতে বের হয়েছি, এমন সময় ফাহাদের কল আসলো। কিরে কি অবস্থা? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? আছি আগের মতোই। বন্ধু, তুই যে একটা ছেলের ছবি দিয়েছিলি, মনে আছে? কি হয়েছে এখন? ওই ছেলেটা একটা মেয়ের সাথে পার্কে বসে আছে। আরে কি বলিস, কোন পার্কে? ঘরের দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। মিথিলা কি কলেজের নাম দিয়ে ছেলেটার সাথে পার্কে গেছে? কেমন জানি খারাপ লাগছে। বিয়ের পরও এসব করে, আর ছেলেটা ভাই কেমন? অথচ মা মিথিলার কথা শুনেই আমাকে অবিশ্বাস করে। না, এত কিছু ভেবে লাভ নেই, আগে পার্কে যাই, দুজনে একসাথে কয়েকটা ছবি নিই, তারপর আম্মুকে দেখাবো, সহজে ডিভোর্সটা হয়ে যাবে। তাড়াতাড়ি পার্কে গেলাম। ফাহাদও সেখানে দাঁড়িয়ে আছে। দুজনে ভিতরে গেলাম, দেখলাম সেই ছেলেটা যে লোক পাঠিয়ে আমাকে মেরেছে মিথিলাকে বাইকে উঠিয়ে ঘোরাফেরা করছে। ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না। আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটা মিথিলা নয়। উল্টো পথে গিয়ে দেখি আসলে মেয়েটা মিথিলা নয়। তার মানে ছেলেটা এরকম আরো অনেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে। সালারে দেখলেই মনে হয় একটা প্লে বয়। কোনো কিছু না ভেবে ভিডিও করা শুরু করলাম। বাহ, কি সুন্দর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে, হাতে হাত রেখে হাসাহাসি করছে। ফাহাদকে বললাম, তুই ভিডিও করতে থাক, আমি যেটুকু করেছি সেটা মিথিলাকে পাঠাই। সাথে সাথেই মিথিলাকে পাঠিয়ে দিলাম। মিথিলা ভিডিওটা দেখে আমাকে কল দেওয়া শুরু করলো। আমি ধরলাম না। তারপর সে আমাকে একটা SMS দিল, জায়গাটা কোথায় সেটা বলার জন্য। আমি পার্কের নাম সেন্ড করে দিলাম। 10 মিনিটের মধ্যেই মিথিলা সেখানে এসে হাজির। আমি আর ফাহাদ লুকিয়ে গেলাম। মিথিলা পাগলের মতো ছেলেটাকে খুঁজতে লাগলো। তারপর ছেলেটাকে দেখে ফেলে। ছেলেটার সামনে গিয়েই ওর শার্টের কলার চেপে ধরে ঠাস ঠাস 2টা চর বসিয়ে দেয়। ছেলেটা রাগের দৃষ্টিতে মিথিলার দিকে তাকায়। মিথিলা বলতে থাকে, ছি, তো লজ্জা করে না আমার সাথে রিলেশন করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে? তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোর কথা? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। মিথিলার কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটা রেগে যায়। তারপর সেও ছেলেটাকে একটা চর দিয়ে চলে যায়। আমি আর ফাহাদ বসে বসে হাসতেছি। সালা প্লে বয়, এবার ঠেলা সামলা। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা মিথিলার গালে একটা চর বসিয়ে দেয়। সাথে সাথেই আমার মাথা খারাপ হয়ে গেল। ইচ্ছে করছিল ছেলেটাকে মেরে পুঁতে ফেলি, কিন্তু না, মিথিলাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। বেশি আলগা পেরে দেখালে এমনটাই হয়। ছেলেটা মিথিলাকে বলতে লাগলো, এই তুই আমাকে ফারিয়ার সামনে অপমান করলি কেন? বেশ করেছি। তুই আমার সাথে রিলেশনে থেকে আবার অন্য মেয়ের সাথে কি? কি তোর সাথে রিলেশন? কি করে ভাবলি আমি তোর সাথে প্রেম করতেছি? মানে আমি তোর সাথে কোনো রিলেশন করিনি, যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তোর মতো মেয়েকে আমি আমার স্ত্রী বানাবো সেটা ভাবলি কি করে? কেন, আমি কি করছি? পারবি না কেন? যেই মেয়ে বাসায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বিয়ের পরও অন্য ছেলের সাথে রিলেশন করে, তাকে আমার বউ বানাবো এটা জীবনেও সম্ভব নয়। প্রপোজ করার সময় এটা মনে ছিল না? সব ছিল তোর সাথে জাস্ট টাইম পাস করেছি, টাকা নেওয়ার জন্য আর তোর শরীর ভোগ করার জন্য। টাকা তো খেয়েছি, কিন্তু শরীরটা এখনো বাকি আছে।
আমি বিয়ে করব ফারিয়াকে, ওর বাবার অনেক টাকা, তোর বাবার কি আছে? মিথিলার সাথে সাথেই ছেলেটাকে আরো একটা চড় মারে, তারপর কান্না করতে করতে বলে, তোর মতো বাটপার আমি কখনো দেখিনি। তোর জন্য আমি রানাকে অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। আর কখনো আমার সামনে আসবি না। এই কথাগুলো বলে মিথিলা কাঁদতে কাঁদতে চলে যায়। ছেলেটা গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে থাকে। মিথিলের কথা ভেবে খারাপ লাগছে, বেচারি সত্যি অনেক ভালোবাসতো ছেলেটাকে। আবার অনেক আনন্দও লাগছে যে ফকিরনি আমার সাথে অনেক অনেক বাজে বিহেভ করেছে। এবার ঠেলা বুঝ, আর কিছুদিন আমিও তোর ডিভোর্স দিব, তখন বুঝবে তোর জীবনে এই রানার গুরুত্ব কি পরিমাণ ছিল। যাই হোক, আমি ফাহাদকে একটা ধন্যবাদ দিলাম। সে ছেলেটাকে না দেখলে হয়তো ছেলেটা মিথিলের সাথে শারীরিক রিলেশনও করে ফেলতো। আল্লাহ বাঁচাইছে। আমি মোবাইলটা বের করে আমাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ লিখলাম, দুপুরে সবাই বিএফজি রেস্টুরেন্টে আসিস, আমি ট্রিট দেব। মেসেজ পেয়ে সবাই লেজ জুটিয়ে ট্রাঙ্ক রোডে চলে আসলো। সবাই সেখান থেকে বিএফজিতে গেলাম। আমি, সানি, আয়মান, হাকিম আর ফাহাদ সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আয়মান আমাকে জিজ্ঞেস করলো হঠাৎ ট্রিট কেন। আমি সব ঘটনা খুলে বললাম। সবাই মোটামুটি খুশি। সানিকে জিজ্ঞেস করলাম ডিভোর্স লেটার ঠিক হতে আর কদিন লাগবে। সে বলল আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে। বিকালে আর বাসায় গেলাম না, সবাই মিলে আড্ডা দিলাম। রাতে গেলাম বাসায়। কি রে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এই, তোর সাথে কি মিথিলার কিছু হইছে? না, কেন? দুপুরে এসে না খেয়ে শুয়ে আছে। অনেকবার ডেকেছি, খাবে না বলেছে। রুম থেকে বের হচ্ছে না। আমি কিছু জানি না, যদিও সব জানি, তবুও কিছু বললাম না। দেখ তো বাবা, মেয়েটা কিছু খাচ্ছে না। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, দেখতেছি। যা, ডেকে নিয়ে আয়, দুজনে একসাথে খেতে আয়। এরপর রুমে গেলাম, দেখি মিথিলা উল্টো হয়ে শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসলো। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বললাম, আম্মু খাওয়ার জন্য ডেকেছে, খেতে চলেন। আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি তো অবাক হয়ে গেলাম, যে মেয়ে আমাকে তুই ছাড়া কথা বলতো না, আর সে আমাকে তুমি করে ডাকছে। খাবেন না কেন? দুপুরেও তো কিছু খাননি। আম্মু বলল, আপনার মুখে এগুলো কিসের দাগ? কিছু মশা মারতে গিয়ে। খেতে আসেন, সবাই বসে আছে। আর কিছু না বলে খেতে চলে গেলাম। খাওয়া শুরু করে দিলাম, কিন্তু সে আসছে না। না। কেন, কিছু হইছে? শরীর খারাপ মনে হয়। ও আল্লাহ, কি বলিস? ডাক্তারকে কল দে। আরে ধুর, তেমন অসুস্থ না, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি আর আম্মু খেয়ে নিলাম। চলে যাওয়ার সময় আম্মু বলল, রানা, কিছু বলবে? বলছিলাম কি, তুই খাওয়াটা রুমে নিয়ে যা। ওর খেতে লাগলে খেয়ে নিবে, প্লিজ বাবা, না করিস না। কি আর করা, ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবারগুলো রুমে নিয়ে গেলাম। খাবারগুলো টেবিলের উপর রাখলাম। মিথিলাকে বললাম, ভাত নিয়ে এসছি, খেয়ে নিন। খাবো না, খিদা নেই। না গেলে শরীর খারাপ করবে, খেয়ে নিন। আর কিছু না বলে বালিশটা নিয়ে সবাই শুয়ে পড়লাম। মিথিলা কিছু একটা বলতে গিয়েও বললো না। রাতের বেলা হঠাৎ কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। তাকে দেখে মিথিলা পাগলের মতো খাবারগুলো খাচ্ছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়ার টেবিলে গিয়ে দেখি পছন্দের সব খাবার। ঘটনা কি, আজকে তো বিশেষ কোনো দিন না। আম্মুকে জিজ্ঞেস করলাম আজকে এগুলো কেন। আম্মু হেসে বলল, মিথিলা নাকি আমার জন্য নিজের হাতে বানিয়েছে। আসলে মেয়েদের মন বোঝা জীবনেও সম্ভব নয়। এরা কখন কি করে নিজেও জানে না। কিছু না বলে খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাইরে চলে গেলাম। আজকে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। বসে বসে তো অনেক খেলাম, এবার ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত। ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। সবাই একসাথে খেয়ে নিলাম। রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। এমন সময় মিথিলা রুমে আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ সেখানে বসে বসে গান শুনলাম। তারপর রুমে এসে দেখলাম মিথিলা এখনো বসে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? ঘুমাবো পরে, একটা কথা বলতাম। বলেন। আমাকে আর আপনি করে বলবে না। তো কি বলবো? তুমি করে বলিও। নো থ্যাঙ্কস। তারপর খাট থেকে বালিশটা নিয়ে সোফায় ঘুমাতে যাব। এমন সময় মিথিলা আবারও বলল, সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? তুমি এবার থেকে খাটে ঘুমাবে।